স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ফারিস্তা শুনে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল, তবে জবাব দিল না। মেহনুরও কিছু না বলে বইতে মগ্ন। ফারিস ধীরে ধীরে তেল দিয়ে দিচ্ছে চুলের প্রতিটা ভাঁজে, দক্ষভাবে ম্যাসেজও করে দিচ্ছে। মেহনুর বইতে মুখ গুজে রেখে হাত মাথায় দিয়ে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে এখানে দাও ওখানে দাও। ফারিসও নীরবে ঠোঁট কামড়ে হেসে দিয়ে দিচ্ছে। এইরকম মাঝকবি গান গেয়ে গেয়ে কোমর দুলিয়ে দুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের চট ছাড়াচ্ছিল মেহরিন। তার হেয়ার ফল, চুল পড়া হচ্ছে, ঘন কালো চুলগুলো ঝরে শেষ হয়ে যাচ্ছে, তাই এমন উদ্ভট গান গাচ্ছে। তখনই বিছানার ওপর পড়ে থাকা ফোন বেজে উঠল সেই পরিচিত সুর, ধুম্বা চলায় ধুম্মা চলায় ধুম। এই রিংটোন শুনে মেহরিন কতক্ষণ ঠোঁট কামড়ে হাসল। সে ইচ্ছে করে ছোটবেলার টয় ফোনের টোনটা দিয়েছে। চেরুনি হাতে নিয়ে রিংটোনের সাথে মাথা দোলাতে দোলাতে এগিয়ে গেল বিছানার দিকে। ফোনের স্ক্রিনে সিমি নামটি ভাসতেই সহসা হাসি ফুটে উঠল তার। অনেকদিন পর কথা হচ্ছে তার প্রাণ ভ্রমরার সাথে। সাথে সাথেই কল রিসিভ করলো। মেহরিনকে কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে তড়িঘড়ি করে খেয়ে বলে উঠল সিমি। এক বজ্জাত মহিলা, কোথায় গিয়ে মরেছিস তুই? কলেজে আসিস না কেন? তোর মাথায় কি ঘিলু টিলু কিছু নেই নাকি? তাড়াতাড়ি উত্তর দে। আরে মাই সিম কার্ড, হাইপার হোস না বেবি। আমি দাদু বাড়িতে চট্টগ্রামে। সিমি আশ্চর্য হয়ে বলল, কি? কখন গেলি? কিভাবে আর কবে? এসব ঠিক হলো? কাল আসছি, এসে বলবো সব। আগে বল কেমন আছিস? আমি ভালো আছি। শোন দোস্ত, তোর হিরোর ভিডিও আপলোড হয়েছে, তাড়াতাড়ি চেক কর। কি? সত্যি? মেহরিন শুনে লাফিয়ে উঠল। সিমি হাসল। এই মানুষটিকে নিয়ে সে যে কতটা পাগল তা সিমির জানা। সে হেসে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চেক কর তোর হিডেন ক্রাশের ভিডিও। মেহরিন খুশিতে কিছু না বলে সাথে সাথে কল কেটে দিল। দিয়ে নেট অন করে ইনস্টাগ্রামে সে কাঙ্ক্ষিত আইডিতে প্রবেশ করলো। ঢুকেই দেখলো কিছুক্ষণ আগে আপলোড হওয়া ভিডিওটা। গানটির সাথে একটি রিল যেখানে কেউ একজন মুখ লুকিয়ে ফিটনেস ভিডিও করেছে। মেহরিন তা দেখে সহসা বুকে হাত দিয়ে বলল, হাই বে মার যাওয়া। তার ফোন দু হাতে ধরে গোল গোল ঘুরে বলতে লাগলো, সমস্ত আবেগ তার কণ্ঠে। আহারে আহারে, কোথায় পাবো তোমারে? তুমি শুধু রিল বানাও, কোনো দিন কি মুখটা দেখাবে না? থেমে আবারও বলল, ওহে অচেনা মানব, তুমি কি জানো তোমার স্বপ্নে বিভোর হয়ে আমার রাতগুলো কাটিয়ে বিনিদ্র জেগে তোমায় দেখলেই কেন জানি এই হৃদস্পন্দনটা দ্বিগুণ হয়ে ছুটতে শুরু করে। তুমি কি তা অবগত? এই বলে লাজুক হাসলো মেহরিন। হুম, কিভাবে জানবে তুমি? আমি তো তোমায় চিনি না, আর না তো তুমি। এই জীবনে আর কত খুঁজবো তোমায় বলো তো? কোনো ম্যাজিক করে চলে এসো না জান আমার কাছে। এভাবে দেখতে দেখতে আমি শেষ হয়ে যাব। তুমি আমার ক্রাশ, আর আমি তোমার অদেখা ভক্ত। তোমায় না পেলেও থাকবো আজীবন। যৌবনের প্রথম স্পন্দন যে তোমাকে দেখে বেড়েছিল, সেটা কি তুমি জানবে কখনো? এই বলে মন খারাপ করে তাকিয়ে রইল ফোনের দিকে চেয়ে। সে জানে এটা অসম্ভব। এই মানুষটাকে সে চেনে না, আর না কখনো দেখেছে চেহারা। শুধু ফেস হাইড ভিডিও দেখেও যে কারো প্রেমে পড়া যায় তা হয়তো মেহরিনকে দেখলে বোঝা যেত না। এইসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ল। তবে আবারও মুখে হাসি ফুটিয়ে তোলে। এক হাতে ফোন আর অন্য হাতে ভিডিওটা প্লে করে কাপল ডান্সের মতো করে হাত নেড়ে নাচতে নাচতে গিয়ে উঠল। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा, मुहे नजरे ना फेरो तुम, मेरे हो मेरे तुम, कह दिया यू आर माई सोनिया। চোখ বন্ধ করে সেই মাঝিন করছে তার হিডেন ক্রাশ, তার হাত ধরে এই গানে তার সাথে কাপল ডান্স করছে। এইসব ভাবনার মাঝেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো। অনেকগুলো চিপস চকলেটস হাতে নিল আর মারোয়া মিরাত এসে মেহরিনকে এভাবে নাচতে দেখে দাঁড়িয়ে গেল স্তব্ধ হয়ে। মারোয়ার নজর মেহরিনের হাতের ফোনে যেতেই কোন ছেলের অবয়ব দেখে দুষ্টু হেসে এগিয়ে গিয়ে ছু মেরে ফোন নিয়ে নিল
আচমকা এমন হয় মেহরিন তাল সামলাতে না পেরে মেঝেই পড়ে গেল। মেহরিনের ফোন নিয়ে মারোয়া হেসে ফোন নাচিয়ে দেখিয়ে বলল, এহেম এহেম, কে সে বলে ফেল মেহু, না হলে এক্ষুনি মামুনিদের কাছে নিয়ে দেখাবো। তলে তলে টেম্পো চালানো হচ্ছে না। মেহরিন রাগে কটমট দৃষ্টিতে তাকালো, উঠে মারোয়ার কাছে ছুটতে লাগলো। পুরো রুম জুড়ে ছুটে মারোয়া লাফিয়ে উঠল বিছানায়। পিছু পিছু তাকে ধরার জন্য মেহরিনও উঠল। মারোয়া আবার দৌড়ে লাফ দিয়ে নিচে নামলো, মেহরিনও নামলো। মেহরিন চেঁচিয়ে বলল, দেখ মারু, ভালো হচ্ছে না কিন্তু, দিয়ে দে আমার ফোন। মারোয়া দাঁত কেলিয়ে হেসে দৌড়াতে দৌড়াতে বলল, হুম, আগে বল কে সে, তারপর দেব। তাদের দেখে মীরা নাড়া নিলেও তাদের পিছু পিছু ধরার জন্য ছুটছে, কিন্তু ধরতে পারছে না। এইভাবে দৌড়াতে দৌড়াতে শেষে মারোয়া দরজা দিয়ে বাইরে বের হলো। তাদের রুম দোতলায়, তাই বাইরে বের হতে রেলিংয়ের কাছে যেতে হলো। নিচে চোখ যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তার পিছু পিছু মেহরিন বেরিয়ে আসতেই সে ধাক্কা খেলো মারোয়ার সাথে। এরপর পর নীলু এসে মেহরিনের সাথে, তারপর মিরান এসে নীলুর সাথে ধাক্কা খেলো। তাতে মেহরিনের ফোন মাটিতে পড়ে গেলেও এতে তাদের কোনো হেলদোল নেই। তারা বিস্মিত নয়নে নিচের দিকে চেয়ে পাথরের মতো দাঁড়িয়ে। তারা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। নিজের রুম থেকে ফারহান এইসব দেখে ভ্রু কুচকাল। সে তাদের চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছে। সাথে মাহির এতক্ষণ ছিল ফারহানের রুমে, সেও ফারহানের পিছনে এসে দাঁড়ালো। তাদের ভাই বোনদের এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুম থেকে বের হলো নিহান ফারহান। ফারহানের পিছু পিছু মাহিরও। তাদের দৃষ্টি অনুসরণ করে নিচে তাকাতেই ফারহান, মাহির, নিহানও চমকে উঠল, যেন 440 ভোল্টের শক খেয়েছে। এতক্ষণে বুঝলো তাদের ভাই বোনদের এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ। এদিকে মাহির এইসব দেখে বুকে হাত দিয়ে বলে উঠল, আমার বোনে মহা জাদু জানে রে। এই বলে মাথা ঘোরার ভান করে টাস করে মেঝেতে চিত হয়ে পড়ে গেল। মাহির পড়ে যেতেই সহসা সকলের ধ্যান ভাঙল। তারা একে অপরের দিকে চেয়ে চোখ কুচকালো। তারা ভুল দেখছে না তো? এই ভেবে ভবিষ্যৎ এমপি দ্য গ্রেট মেহরাজ খান ফারিস মেহনুরের চুল বেনি করছে, যার একটা হুঙ্কারে মানুষের প্যান্ট ভিজে ওঠে, যার সামনে উঁচু স্বরে আওয়াজ করার ক্ষমতা কারণেই আর আজ সে কিনা চুল বাঁধছে। আদৌ কি তা সম্ভব? এদিকে তেল দেওয়া শেষ করে নিঃশব্দে নিজের ফোন মিউট করে ইউটিউবে চুল বেনি করার ভিডিও দেখে দেখে মেহনুরের মাথায় মনোযোগ দিয়ে বেনি করছে, যেন সে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। বেনি শেষ হতেই হাফ ছাড়ল। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি, যেন কোনো জটিল অঙ্ক সমাধান করতে পেরেছে। লম্বা বেনিটার দিকে একবার চোখ বোলাল। পারফেক্টলি না হলেও অত খারাপও হয়নি, করতে পেরেছে এটাই অনেক, যেন কোনো অসাধ্য সাধন করেছে। মেহনুর এখনও কিছু বোঝেনি। সে বই পড়তে পড়তে হাত দিয়ে পেছনে চেক করলো, দেখলো বেনি করা হয়ে গেছে। ধন্যবাদ ছোট মা। এই দেখে বলে দাঁড়াতেই অনুভব করলো তার চুল টান খাচ্ছে। আসলে ফারিস বেনি করার পর লম্বা বেনি করা চুল সাপের মতো করে হাতে পেঁচিয়ে রেখেছিল। টান খেয়ে ব্যথায় করে উঠল মেহনুর। আহ, কি করছো ছোট মা, ছাড়ো। বলেই সামনে তাকাতেই দেখলো মা চাচিরা তিনজনেই অবাক হয়েছে আছে, আসলে মুখ চেপে হাসছেন তার দিকে চেয়ে। মেহনুর চমকে উঠল, ছোট মা এখানে, তাহলে তার চুল বাঁধল কে? সহসা চোখ ঘোরাতেই 440 ভোল্টের ঝটকা খেল। চেঁচিয়ে উঠল, ফারিস ভাই, আপনি? মেহনুরের মাথা ঘুরে পড়ার উপক্রম। মানে এতক্ষণ তার মাথায় ফারিস ভাই তেল দিয়ে দিচ্ছিল, মানে সে ভুল দেখছে না তো? বিস্মিত নয়নে চেয়ে আছে মেহনুর। এদিকে মা চাচিরা হাসতে হাসতে কিছু না বলেই চলে গেলেন রান্নাঘরের উদ্দেশ্যে। ফারিস উঠে দাঁড়িয়ে মেহনুরকে চুল দিয়ে টেনে দাঁড় করালো। মেহনুর পাথরের ন্যায় বোকা বোকা চেহারায় বাকরুদ্ধ হয়েছে আছে ফারিসের দিকে। মেহনুরের এমন বোকা চেহারা দেখে বেশ হাসি পাচ্ছে তার, তবে নিজেকে স্বাভাবিক রেখে হাতে পেঁচিয়ে রাখা চুলগুলোতে হালকা টান দিয়ে মেহনুরকে টেনে হালকা নিজের কাছে নিয়ে এলো। এরপর বাঁকা হেসে ফিস ফিস করে নেশালো কণ্ঠে বলল, তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতোলা রিক্সায়। বলে বাঁকা হেসে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। মেহনুর এখনও একইভাবে বেনিতে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না এইসব। সে কি স্বপ্ন দেখছে? এতক্ষণ এইসব তিনতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নূরজাহান বিবি আর ফসামুদ্দিন খান। তারা একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে নিজেদের রুমে চলে গেলেন।
ফারিস পকেটে হাত রেখে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই ভ্রুকুচকে তাকালো, দেখলো এক একজন ক্যাবলার মতো তাকিয়ে আছে তার দিকে। তাদের চেহারা দেখে ফারিসের বেশ হাসি পাচ্ছে। ঠোঁট কামড়ে হালকা হাসলেও তাদের আড়ালে নিজেকে স্বাভাবিক রেখে তাদের পাশ কাটিয়ে নিজের রুমে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, মুখ বন্ধ কর, না হলে নূরমহলের ট্রেনের সকল মাছিরা ফ্রিতে তাদের বাসা পেয়ে যাবে। বলে তাদের আড়ালে ঠোঁট কামড়ে হাসল। হেসে সজোরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজ হতেই সকলে মুখ বন্ধ করল। এদিকে ফারহান ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের প্রস্থান দেখল। তার কাছে তার ভাইয়ের হাবভাব সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, সেটা সে ভালোই বুঝতে পারছে। এদিকে মেহরিন কোনো দিয়ে গুঁতো দিল মারোয়াকে, মারোয়াও দিল নীলুকে, নীলও দিল মিরানকে। তারপর মেহরিন ফিসফিসিয়ে বলল, আমি যা ভাবছি তোরাও কি সেটাই ভাবছিস? সকলে কোনো কথা না বলে শুধু ওপর নিচ মাথা নাড়াল, মানে তারাও একই ভাবছে। গাঢ় ঘুরিয়ে মেহরিনদের দিকে নজর দিতেই ফারহান আরও বিরক্ত হলো। সহসা চার বিচ্ছুকে ধমক দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? কোনো সিনেমা চলছে? যা নিজের রুমে যা, বাদরের দল। থামতেই হঠাৎ চোখ গেল মেহরিনের ফোনের দিকে, যেখানে একটি ভিডিও চলছে। তা দেখে ভ্রু কুটালো। ভালো করে দেখতেই স্বাভাবিক হলো। ঠোঁটে ফুটে উঠল হালকা রহস্যময় হাসি। অফিসের এই অবস্থা। ডেস্ক দেখে মনে হচ্ছে কোনো ধ্বংসস্তূপ। ডেস্ক, চেয়ার, ফাইল সব জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। টেবিলের ওপরের সব কিছু কুরু করে মাটিতে ফেলে দিয়েছে, আর পুরো অফিস রুমের সব কিছু ভেঙে চুরমার হয়ে পড়ে আছে চারদিকে। এক কোনায় নির্ঝর দাঁড়িয়ে আছে, সে ভয় কাঁপছে। সে নড়ছে না, কারণ সে জানে কথা বাড়ালেই তার মৃত্যু নিশ্চিত। সে নীরবে তার স্যারের এই উন্মাদের ন্যায় ধ্বংসলীলা দেখছে, আর সেই রাগের ফল হলো এই উন্মাদনা। দেশে সে উনি অফিস রুমের সব কিছু তছনছ করে দিয়েছেন। ভয় লোকটার গলা শুকিয়ে কাট। লোকটার গলায় রগে রগে আগুন। দাঁতে দাঁত চেপে হিংস্র বাঘের মতো গর্জন করে সে চেঁচিয়ে উঠল, নির্ঝর, সবার কলিজা চাই আমার, নিজ হাতে খুলবে বের করে আনবো। এই শাহান আরভিক পাটোয়ারির কলিজায় হাত দেওয়া দেখতে চাই, ওদের বুকের পাটা কত। কাউকে ছাড়বো না, এটা কো না। শাহান আরভিক পাটোয়ারি কখনো হার মানবে না, এর শেষ আমি দেখেই ছাড়বো। রাগে হিসিয়ে শেষের কথাগুলো বলল। কথাটা শেষ করে সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। হাতের পেশি শক্ত করে পশুর মতো আক্রোশে কাছের টেবিলটার উপর সজোরে একটা ঘুষি মারল। একটা বিকট শব্দ করে কাছের টেবিল তার সঙ্গে সঙ্গেই ভেঙে চুরমার হয়ে গেল। টেবিলের তীক্ষ্ণ ধারে তার হাতটা গভীরভাবে কেটে গেছে। সেই কাটা জায়গা থেকে টপটপ করে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ছে, যেন রক্তের ফোয়ারা। অথচ সেদিকে তার বিন্দুমাত্রও হুঁশ নেই। তার চোখে তখন শুধুই প্রতিশোধের আগুন, আর সেই আগুনের ভেজে শারীরিক যন্ত্রণা তখন তুচ্ছ। রাত তখন গভীর হয়ে এসেছে। সকলে ক্যাম্পফায়ার জ্বালিয়ে লনে আড্ডা দিচ্ছেন। সাথে ফাহসামউদ্দিন খানের ইচ্ছায় ববিকিউ করা হচ্ছে। কাঠকয়লার উষ্ণ গন্ধে ভরে গেছে চারপাশ। বাঁশের কাঠিতে মাংসের ম্যারিনেট করা টুকরোগুলো উল্টে দেওয়া হচ্ছে আগুনের আছে। ফোটা ফোটা তেল আগুনে পড়ে সোদার শব্দ তুলছে। মধ্যখানে আগুন জ্বলছে, আর বাড়ির সকলে চেয়ারে গোল হয়ে বসে আছে। ফারিস সকলের কথা শুনছে আর নিউজ ফিড স্ক্রোল করছে। পাশে বসে ফারিন সবার গল্প শুনছে, আর কিছুক্ষণ পর পর কুয়াশায় ভরে যাওয়া চোখে চশমাটা মুছছে আবার পড়ছে। ফারিন বরাবরই নীরব স্বভাবের, কম কথা বলে, কারোর সাথে মিশে না, দূরে দূরে থাকে। এক কথায় সে নিরিবিলি পরিবেশ পছন্দ করে। মেহনুর আর ফারহানও এতক্ষণ ছিল, তবে মাহির আর নেহান জোর করে তাদের নিয়ে গিয়েছে ব্যাডমিন্টন কোর্টে। তাদের বাগানের পাশে ব্যাডমিন্টন কোর্ট বানানো হয়েছে, যা ফাহসামউদ্দিন খান বানিয়েছেন নাতনি নাতনিদের জন্য। বর্তমানে কোর্টে খেলছে মেহরিন, মারওয়া, ফারহান, নিহান। মাহির আর মেহনুর পাশে রাখা চেয়ারে বসে দেখছে খেলার স্কোরবোর্ড অনুসারে। মেহরিন আর মারোয়ার জুটি শুরু থেকে দাপট দেখাচ্ছিল। মেহরিন খেলাধুলায় বেশ এক্সপার্ট। একের পর এক ড্রপ শট আর স্ম্যাশ দিয়ে তারা ফারহান ও নিহানের জুটিকে হারানো অসম্ভব করে তুলেছে। মেহরিনদের জুটির জয় হলো 21 থেকে 14 পয়েন্টে। মেহরিনরা জিতেই ফারহানদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, লুজার। এই বলে বিশ্বজয়ের হাসি হাসল।
ফারহান শুনেছে সেও রেগে কটমট দৃষ্টিতে তাকালো। এবার মেহনুররা নামবে। মাহির তাড়াহুড়ো দেখিয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালো। মেহনুরের উদ্দেশ্যে বলল, ওই নূর, আজ ওদের আমরা হারাবোই এখন। মেহনুরের ভালো লাগছিল না। সন্ধ্যা থেকে এসে নীরব। বারবার ফারিসের এমন আচরণ মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাইয়ের কথায় ধ্যান ভাঙল মেহনুরের। সে স্তম্ভিত ভাব কাটিয়ে উঠল, চেয়ার থেকে দাঁড়ালো। ভাবলো বসে থেকে লাভ নেই, অনেকদিন খেলা হয় না। এই শীতের দিনে এইসব খেলা আসলেই ভালো লাগে। তাই সেও মেহরিনদের চ্যালেঞ্জ দিয়ে ব্যাট হাতে নিয়ে কোর্টে গেল। মেহরিনরা খেলে হাঁপিয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট নেওয়া চাই। তাই তারা সাফ জানিয়ে দিল একটু পর শুরু করবে। তবে মাহিরের বেশ রাগ হলো। কতক্ষণ ধরে অপেক্ষা করছে, এখন তারা নামবে আর এরা ভাব দেখাচ্ছে। 4 জন লাগবে। ফারিনকে তো মারলেও কোর্টে নামাতে পারবে না, এটা তারা জানে। কোর্টে আছে শুধু নীলু, মাহির আর মেহনুর। এদিকে মিরান বেটা ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত। একে বোমা দিয়ে উড়িয়ে দিলেও এক চুল নড়বে না তার খেলা ছেড়ে। এদিকে মেহনুর তারা দিচ্ছে খেলা শুরু করার জন্য। 3 জনেই খেলে নেবে। মাহির দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ কিছু মনে হতেই দুষ্টু হাসি হাসল। গা ঘুরিয়ে একবার মেহনুরকে দেখল। উঠে ঘুরে হাঁটা ধরল যেখানটায় সবাই বসে সেখানে। ফারিসের সামনে ব্যাট ধরে কাদো কাদো মুখে বলল, ভাই, আমার ইজ্জত এবার তোমার হাতে, না বেটা। ফারিস ফোন থেকে চোখ তুলে তাকালো, কি বলতে চাইছে বোঝার জন্য। সহসা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? মাহির তারা দেখিয়ে একই ভঙ্গিতে বলল, আগে ধরো তো, তারপর বলছি। ফারিস এক হাতে ফোন আর অন্য হাতে ব্যাট নিল। মাহির এবার বলল, এবার যেহেতু আমার ইজ্জত হাতেই নিয়েছো, এবার তাড়াতাড়ি চলো, নইলে আজ নাক কাটা যাবে। বলেই ফারিসের হাত ধরে তার করালো। ফারিস বুঝতে পারছে না কি বোঝাতে চাইছে। ব্যাটের সাথে ইজ্জতের কানেকশন কি? সাথে মাহিরের টানাটানি দেখিয়ে রাগে ধমক দিল। হয়েছেটা কি? এই ব্যাটের সাথে ইজ্জতের কানেকশনটা কি সেটা বল। মাহির কাদো কাদো মুখ করে বলে, আমার সাথে খেলতে আসো, নইলে ছোট ভাই বোনদের কাছে নাক কাটা যাবে হারলে। সবার খেলা হয়ে গেছে, এখন বাকি আমরা। কাউকে পাচ্ছি না, তাই তোমাকেই চাই। আমি জানি তুমি বেস্ট প্লেয়ার, সেটা তো অস্বীকার করতে পারবে না। ফারিস এতক্ষণে বুঝলো কাহিনী। তবে সে ইন্টারেস্টেড নয় এখন এইসবে। তাই মাহিরকে না করতে যাবে। তখনই মাহিরের থেকে চোখ সরিয়ে কোর্টের দিকে নজর যেতেই দেখল মেহনুর বিরক্ত হয়ে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে নীলুর সাথে কথা বলছে। ফারিস নিজের হাতের ব্যাটের দিকে তাকালো, তারপর বাঁকা হেসে এবার কোর্টের দিকে এগিয়ে গেল। নীরবতা সম্মতির লক্ষণ। এই ভেবে মাহির খুশিতে গদগদ হয়ে গেল। ফারিসের পিছু পিছু কোর্টে ছুটল সে। কোর্টে ফারিসকে ব্যাট হাতে আসতে দেখে মেহনুর সহ বাকিরা চোখ বড় বড় করে তাকালো। চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মেহরিন বসে মাত্র পানি খাওয়ার জন্য মুখে নিয়েছিল, তবে ফারিসকে দেখে আর গিলতে পারল না। ওভাবে চোখ বড় বড় করে তাকিয়ে যখন বুঝলো ফারিস খেলবে, সাথে সাথে হেঁচকি উঠে মুখের পানি সব বেরিয়ে এলো। ফারহান পাশেই দাঁড়িয়েছিল। পানির ছিটে এসে পড়তেই কটমট দৃষ্টিতে তাকালো মেহরিনের দিকে। সে এখনও বোঝেনি মেহরিনের মুখ থেকে পানি ছিটকেছে। ভাবলো ইচ্ছে করে পানি ছিটিয়ে দিয়েছে মেহরিন। ফারহানের তাকানো দেখে ভয়ে শুকনো ঢোক গিলল সে। এই শর্মা যদি জানে মুখের পানি, তাহলে আজ মেহরিনের কাজ তামাম। তাই ঢোক গিলে কেবল হেসে বলল, সরি ভাই, হাত ধুতে গিয়ে পড়ে গেছে। ফারহান ভ্রু কুটিয়ে বলল, হাত ধুয়েছিস তোর? তাহলে তোর থেকে সীমা অতিক্রম করে আমার কাছে আসবে কেন, স্টুপিড? মেহরিন অসহায় হয়ে তাকালো। কি বলবে এখন সে? তাই কথা ঘোরানোর জন্য সামনে ইশারা করে বলল, ফারিস ভাই কোর্টে নামলেন কেন? ফারহানের মন চাইছে এই মেয়েকে চাপকে ঠিক করতে, তাই দাঁতে দাঁত চেপে বলল, কেন আবার নাচতে? তুই নাচবি, চাইলে গিয়ে বাদর নাচ নাচতে পারিস। বলেই চোখ ঘোরালো। মেহরিন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো জানে খেলতেই নেমেছেন, শুধু কথা ঘোরানোর জন্যই উল্টো প্রশ্ন করেছে। তাই আবারও বলল, না মানে উনি কি খেলা পারেন? ফারহান নিজের মাথা নিজে চাপড়াতে মন চাইছে এই মেয়ের কথা শুনে। একজন স্পোর্টসম্যান নাকি খেলা পারবে না? কি হাস্যকর কথা। তাই বলল, উনি পারেন না? না, শুধু তোরাই পারিস। বলেই চোখ মুখ কুচকে সামনে তাকালো। মেহরিন দাঁত কেলেই হাসলো, হেসে বলল, অবশ্যই পারি, সেটা নিশ্চয়ই একটু আগে বুঝলেন ভালো করেই। মাঝে তাড়ানোর মতো ভঙ্গি করে তাই তো এমন গোহারা হেরেছেন। বলে মুখ বাঁকালো।
ফারহান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। একবার জিতেছে তাই বলে এই মেয়ে তাকে নাস্তানা বোধ করছে না। এই মেয়ের সাথে কথা বলাই বেকার বলে সে মেহেরিনের থেকে কিছুটা দূরে চলে গিয়ে বসল। তা দেখে মেহেরিন খিটখিট করে হাসল। ভালোই জব্দ করতে পেরেছে বিটকেলটাকে। এদিকে ফারিস মেহনুরের সামনে দাঁড়িয়ে মেহনুরের চাহনি দেখে আড়ালে হালকা হাসল সে। তার দিকে একটু ঝুঁকে কণ্ঠ নরম করে বলল, চলুন ম্যাডাম, চ্যালেঞ্জ হয়ে যাক। ফারিসের কথা শুনে মেহনুরের ধ্যান ভাঙল। ফারিস যে তার সামনে এসেছে তা তার খেয়ালই হয়নি। মেহনুর ফারিসের চোখের দিকে একবার চেয়ে অন্যদিকে চোখ ঘোরাল। এই চোখে কিছু একটা আছে যাতে সে তাকিয়ে থাকতে পারে না। অন্যদিকে ফিরে নিচের জায়গায় যেতে যেতে বলল, চলুন তবে হয়ে যাক চ্যালেঞ্জ। এই বলে হালকা হাসলো ফারিসও। সে তার জায়গায় দাঁড়ালো। মাহির আর ফারিসের মুখোমুখি মেহনুর আর নীল সকলেই বেশ মনোযোগ দিয়েছে আছে। দুই দলে ভাগ হয়ে গেল। মিরান ফারহান নিহান ফারিসদের দলে, মারুয়া মেহরিন ফারিদ মেহনুরদের। সবাই উত্তেজিত। এদিকে ফারহান পকেটে দুহাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের দিকে চেয়েছে। মাহির এক্সাইটেড হয়ে সিটি বাজাতেই খেলা শুরু করলো তারা। মেহনুর বেশ সিরিয়াস ভঙ্গিতে খেলছে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রতিটি পয়েন্ট একই গতিতে এগোচ্ছে। কোর্টে চারজনে নিজেদের সেরাটা দিচ্ছে। লং শট, নিট শট, স্ম্যাশ, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। শেষ মুহূর্তে স্কোর একদমটাই। এবার যে দল ড্রপ করবে সেই দল হারবে। এমন সময় মেহনুর আর ফারিসের চোখাচোখি হলো। ফারিসের ঠোঁটে লেগে থাকা দুষ্ট হাসিটা দেখে মেহনুর ভ্রু কুচকাল, আর ফারিস মেহনুরের তাকানো দেখি দুষ্ট হাসি দিয়ে চোখ টিপ মারল। সাথে সাথে মেহনুর থমকে দাঁড়ালো। বরফের মতো জমে গেছে সে। প্রসারিত চোখজোড়া আরও প্রসারিত হলো। সাথে হাত থেকে ব্যাট নিচে পড়ে গেল, আর শাটলককও ড্রপ হলো। এক কথায় ফারিসরা উইন। ছেলেরা সব সিটি বাজিয়ে চেঁচিয়ে উঠল জেতার আনন্দে। এদিকে মেহনুরের এই হাল দেখে ফারিস নীরবের ঠোঁট কামড়ে হাসছে। মেহনুরের তাতে হেলদোল নেই। সে আগের ন্যায় দাঁড়িয়ে, বুকের ভেতরের হৃদস্পন্দন যেন বেসুরো হয়ে ঢাক বাজাচ্ছে। ফারিসের সেই চোখের ইশারা তাকে যেন এক শীতল স্রোতে ডুবিয়ে দিয়েছে, যেখানে সব চিন্তা থমকে গেছে। গভীর রাত পার হয়ে ভোর হয়েছে। ঘড়িতে তখন ঠিক 7টা। নূরমহলের চারপাশ তখনও শীতের নরম কুয়াশার চাদরে মোড়া। ভোরের আলো এখনও তীক্ষ্ণ হয়নি, বরং কুয়াশার মধ্য দিয়ে এসে লনের সবুজ ঘাসের ওপর মুক্ত দানার মতো জমে থাকা শিশির বিন্দুগুলোতে নরম সোনা রঙের স্পর্শ বুলিয়ে দিচ্ছে। চারপাশে পিংপতন নীরবতা। শুধু রান্নাঘর থেকে ভেসে আসছে দুধ গরম করার মৃদু শব্দ আর গরম চা কফির হালকা সুবাস। সারা রাত মেহনুর ঘুমোতে পারেনি। গতকাল সন্ধ্যা থেকে শুরু করে যা যা ঘটেছে এইসব ভাবতে ভাবতে দু চোখ এক করতে পারেনি। অবশেষে ফজরের নামাজ পড়ে ক্লান্তিতে চোখ লেগে এসেছিল। ঘুমিয়েছিল হয়তো অল্প কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ বিশ্রাম জুটল না। সকলের ডাকাডাকি শুরু করতেই আবার ঘুম থেকে উঠতে হলো, কারণ আর কিছুক্ষণ পরেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সে আর দেরি না করে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলে নিচে নামল, যেখানে এই মুহূর্তের মধ্যে সকলে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছে। মেহনুর নিজের চেয়ার টেনে মেহরিনের পাশে বসল। সে বসতেই ফাজ খান মেহনুরের উদ্দেশ্যে আদেশের সুরে বলল, মেহনু, তুমি ড্রাইভ করে যাবে না। আসার সময় কিছু বলার অবস্থায় কেউ ছিল না, তাই বাধ্য হয়ে সবে রাজি হয়েছে, কিন্তু এত দূরের পথ তোমাকে ড্রাইভ করতে যেন না শুনে। মেহনুর মাথা নেড়ে শুধু সম্মতি দিল, দিয়ে বলল, ঠিক আছে বড় আব্বু। ফাজ খানের মুখের ওপর কিছু না বললেও সে নাছরবান্দা। সে ড্রাইভ করে যাবে মানে যাবেই। এখানে কথা বলল না, কারণ জানে বড়দের ধমক খাবে। মেহনুর যে ড্রাইভ করেই যাবে সেটা ছোটরা ঠিকই জানে, তবে তাকে মিথ্যে কথা বলতে দেখে বাকিরা খেতে খেতে ঠোঁট টিপে হাসছে। ফারিস আর মেহনুর মুখোমুখি বসে। সে মেহনুর আর বাবার কথা ঠিকই শুনল, এমনকি জানে মেহনুর নিজে এখানে না বললেও ড্রাইভ করে যাবে। তাই আপন মনে নিজের খাওয়া শেষ করলো। মাত্রই তাদের সার্ভেন্ট গরম কফি এনে রাখলো মেহনুরের পাশে। ফারিস হাত বাড়িয়ে কফি কাপটি ধরতে যাবে, তখনই অসাবধানতাবশত মেহনুরের ডান হাতে গরম কফি পড়ে গেল। মেহনুর সঙ্গে সঙ্গেই ব্যথায় চেঁচিয়ে উঠল হাত ধরেই। ফারিস বোকা বনে গেল, এতটা পড়ে যাবে সেটা আশা করেনি। সে উঠে গিয়ে মেহনুরের হাত ধরে ব্যস্ত কণ্ঠে অসহায় হয়ে বলল, সরি নূর, আমি খেয়াল করিনি। আই এম রিয়েলি।
তখনই মেহনুর ছাড়া মেরে সরিয়ে খেকিয়ে উঠল। একদম ধরবেন না হাত, নিজে ফেলে এখন দরদ দেখাতে এসেছেন, লাগবে না, ছাড়ুন। এই বলে ছাড়িয়ে নিল হাত। ফারিস অসহায় হয়ে তাকিয়ে রইল। মেহনুরের ফর্সা হাত লাল হয়ে গেছে। সে হাত চেপে ধরে ব্যথায় কুকিয়ে যাচ্ছে। ভাগ্যিস এতটাও গরম ছিল না, নালে ফোসকা পরিচিত। মেরি অবস্থা দেখে সঙ্গে সঙ্গে মনিরা বেগম, মাহমুদা বেগম, ইনশিরা বেগম ব্যস্ত হয়ে বরফ দেওয়া পানি এনে দিলেন হাতে। তাতে হাত ভিজে মেহনুর খানিকটা স্বস্তি পেল। নওয়াজ খান ফার্স্ট এড বক্স এনে হাতে মলম লাগিয়ে দিলেন ধীরে ধীরে, তারপর হালকা ব্যান্ডেজ করে দিলেন। এদিকে ফাজ খান চোখ পাকিয়ে তাকালেন ফারিসের দিকে। সে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে গম্ভীর স্বরে ধমক দিয়ে বললেন, তোমাকে কে বলেছিল নিচে যেতে? পারবে না যখন কাউকে বললেই তো পারতে। ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফেরের দিকে যেতে যেতে বলল, স্লিপ কেটে পড়ে গেছে, তাতে আমার কি দোষ? তোমার ভাতিজি ওখানে হাত না রাখলেই তো পারতো। আমি কি ইচ্ছে করে করেছি? ই বলে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। পেছন ঘুরে একবার মেহনুরকে দেখে বাঁকা হাসল। সে যে ইচ্ছে করে করেছে সেটা তার চোখ মুখে স্পষ্ট। এদিকে মেহনুর ব্যথার সাথে রাগে পারছে না কাঁচা চিবিয়ে খেতে ফারিসকে। সকাল সকাল মোট 13টা থেকে 12টা বাজিয়ে দিয়েছে। এ বজ্জাত লোকটা মেহরিন, ফারহান, নিহান, মিরান, মারোয়া, ফরেন, নীল অবাক হয়ে নীরব সব কিছু পর্যবেক্ষণ করছিল। মানে তাদের ডিসেন্ট নেতার হাত ফসকে কারো হাতে কফি পড়ে যায়, যার সব কাজ ধীরে সুষ্ঠে পারফেক্টলি হয়, সে কিনা এরকম করেছে। তবে ফারহান তার ভাইকে চেনে, তাই সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আপন মনে নিজের খাবার খেতে ব্যস্ত। ঠিক 10টা বাজতে এর মধ্যে সকলে তৈরি হয়ে নিচে নামল। শুধু বাচ্চারা যাবে আজ, তাই তাদের লাগেজ সার্ভেন্টরা নিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। তৈরি হয়ে ফারিস নিচে নামল। পরনে তার ব্লেজারের স্যুট, চোখে সানগ্লাস, পুরো ড্যাশিং লাগছে তাকে। মা চাচিরা অপলক দৃষ্টিতে চেয়ে দেখছেন তাদের ছেলেকে। সে বেরিয়ে গিয়ে দাঁড়ালো নিজের গাড়ির কাছে। ধীরে ধীরে একে একে সকলে নামল। সবশেষে নামল ফারহান, মেহনুর, মেহরিন। মেহনুরের পরনে অফ হোয়াইট রঙের ড্রেস, সাথে একটি শালও জড়িয়ে নিয়েছে। তারা নেমে গাড়ির কাছে দাঁড়ালো। সকলের থেকে বিদায় নিয়ে যাবে, তখনই গেটের কাছে শোরগোল শোনা গেল। কোনো মহিলার গলার আওয়াজ। সকলের কপালে বাজ পড়ল। এ অসময়ে কেমন করছে? নওয়াজ খান, নওশাদ খান, ফারিস, ফারহান, নিহান এগিয়ে গেল গেটের দিকে। ফারিস গম্ভীর স্বরে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কেন? তখনই একটি বৃদ্ধ মহিলা তাদের জোর করে ঠেলে ভেতরের দিকে ছুটে গেল। সকলে আশ্চর্য বনে গেল। তখনই গার্ডরা মহিলাটিকে আটকে ফেলল। এদিকে দারোয়ান মহিলাটির উপর চেঁচিয়ে তারপর ফারিসকে বলল, স্যার, এই মহিলা সেই শহর সকাল থেকে জোর করতে সে ভিতরে চাইব। এই মহিলার বাচ্চা বাপ নাকি ভিতরে আছে। সকলে অবাক হলো। এই মহিলাই বা কে, আর বাচ্চার বাবাই বা কে হতে পারে? ফারিসরা গেট থেকে ভেতরে এসে গার্ডকে ইশারা করলো মহিলাটিকে ছাড়তে। তখনই মহিলা ছুটে গিয়ে ফাসামউদ্দিন খানকে জড়িয়ে ধরল। কান্না ভেজা কণ্ঠে টেনে টেনে বলল, ইউ আর মকদুসের বাপ। আমি ইউকে ভেরি ভেরি মিস করেছি। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। কি বলছে এই মহিলা তাদের দাদুকে? এদিকে ছেলে বউয়েরা হতভম্ব হয়ে তাকিয়ে। ফাসামউদ্দিন খানেরও একই অবস্থা। ওনার তো 3টি ছেলে, তাহলে মোকাদ্দুস আসলো কোথা থেকে? নূরজাহান বিবির আগে কটমট দৃষ্টিতে তাকালেন। উনি গিয়ে ঝাড়া মেরে হাত ছাড়ালেন। খেকিয়ে বললেন, এই বজ্জাত মহিলা, কি কইতাছস আমার ফায়াজের বাপরে? কে তোর মুকদ্দুসের বাপ? আর একবার খালি ধইরা দেখ, তোর হাত কাইটটা ফালাইমু, কইয়া দিলাম। এই বলে চাবির গোছা আঁচলের পিঠের ওপর রাখলেন। অচেনা মহিলাটি ঝগড়া করার সুরে বলল, ইউ বেডি স্টপ ইউর মুহুকাজ। তারপর ফাসামউদ্দিন খানকে ইশারা করে বলল, উনি মাই মুকদুসের বাপ। ও হ্যাভ বিগ সাহস মাই হ্যান্ড সারিং। মুই কিল ইউ ওল্ড মহিলা। নূরজাহান বিবি রাগে কচকচ করতে করতে আশেপাশে খুঁজছেন কিছু। ওনার প্রাণপ্রিয় স্বামীকে এইভাবে বলছে, সাথে তাকেও আবার ওল্ড মহিলা বলছে। কত বড় সাহস! তিনি গিয়ে পাশে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে এগিয়ে আসলেন। চেঁচিয়ে বললেন, দাঁড়া বজ্জাত মহিলা, আজকে তোরে খাইছি। এদিকে মহিলাটিও মনে হয় ভয় পেল। সে ফাসামউদ্দিন খানকে মাঝখানে রেখে দুজন গোল হয়ে ছুটছেন। বাকিরা নির্বাক। কি বলবেন তারা?
অবশেষে ফাসামুদ্দিন খান ছুটে গিয়ে চেপে ধরলেন ওনার নুরবানুর হাত। আরে আরে ছাড়ো নুরবানু, ছাড়ো, কি করছো তুমি? আরে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। নূরজাহান বিবির আগে গজগজ করতে করতে বললেন, তুমি ছাড়ো আমারে ফায়াজের বাপ, আজকা এই বেডিরে আমি শেষ কইরেই ছাড়মু। ফায়াজ খান, নওয়াজ খান, নওশাদ খানও গিয়ে মাকে ধরলেন। ফায়াজ খান ব্যস্ত হয়ে বললেন, আপনি শান্ত হন আম্মা, আমরা দেখছি। নওয়াজ খান বললেন, আম্মা আপনি এইভাবে ছুটলে আবারও অসুস্থ হয়ে যাবেন। এতক্ষণে শান্ত হলেন নূরজাহান বিবে। তাতেও তার রাগ কমছে না, যেন তিনি আবারও বললেন, তোরা জিজ্ঞেস কর কে এই মহিলা আর কে ওর মুকুদ্দুস ফকুদ্দুসের বাপ। ছেলেরা মাকে আশ্বস্ত করে এবার এগিয়ে গেলেন ওই অচেনা মহিলাটির দিকে। ফায়াজ খান খেকিয়ে বললেন, কি সমস্যা আপনার? কে আপনি? আর এসব কি বলছেন? অচেনা মহিলাটি ভয় মেশানো কণ্ঠে বলল, ফাসাম খানের দিকে ইশারা করে, ওই যে মাই মুকদ্দুসের ড্যাডি, হি চালাকি করিং আমার লগে। মাহির আর নেহান অবাক হয়ে দেখছিল এতক্ষণ। এবার ফিচেল হেসে ফেলল মাহির। সে হাসতে হাসতে দাদার উদ্দেশ্যে বলল, দাদু এটা কি আপনার ফোরাত জেনারেশন নাকি? মুকদুসের নামটা কিন্তু হেব্বি। মিরানো হাসতে হাসতে বলল, তা আমার মকদুস মামু কোথায় নানা ভাই? ছোটরা সহ সকলে ঠোঁট টিপে হাসছে, ব্যতিক্রম ফরহান আর ফরিস। ফরিস গম্ভীর স্বরে ধমক দিয়ে সকলকে চুপ করালো। ফাসামুদ্দিন খান তখনও হতভম্ব। এই পরিস্থিতিতে না পারছেন নিজের স্ত্রীকে শান্ত করতে, না পারছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তার চেহারা ভ্যাবাচাকা খাওয়া। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এই 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 আমার জীবনে 3 ছেলে ছাড়া আর কোনো পুত্র নয়। এই তোমরা তোমরা কি বলছো এসব? এই মহিলাকে আমি চিনি না। ফায়াজ খান এবার গম্ভীর হয়ে অচেনা মহিলাটির দিকে তাকালেন। শুনুন, আপনার কোনো ভুল হচ্ছে। উনি আমার বাবা এবং ওনার মাত্র 3 জন ছেলে। মকদ্দুস নামে কেউ নেই। মহিলাটি তখন মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আই এম এ গরিব মহিলা, মাই মুকদ্দুসের ড্যাডি ফেক করিং। হি ডাস্টবিনে ফেল মাই মুকদ্দুস, হি গুড মেরি মি। I will call my brother. My brother is a big mastan. এই দেখে ফারিস আর থাকতে পারল না। চোখ থেকে সানগ্লাস সরিয়ে ঠান্ডা অথচ ধমকের স্বরে গার্ডকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, Get this lady out immediately. If she commits any further sin, call the police. নূরজাহান বিবি কিছু বলতে যাবেন, তখনই 15-16 বছর বয়সী একটা মেয়ে ছুটতে ছুটতে আসলো ভেতরে। এসে হাঁপিয়ে তারপর মহিলাটির হাত ধরে বলল, চলো দাদু, সে কখন থেকে খুঁজছি তোমাকে, কোথায় চলে গিয়েছিলে হুট করে? মহিলাটি হাত ছাড়িয়ে বলল, এই এই স্যার, আমি কোথাও নট যাই। মাই মুকদ্দুসের বাপকে রেখিন। নূরজাহান বিবি চেঁচিয়ে বললেন, নিয়ে যায় আধা পাগল বজ্জাত মহিলাকে, নিয়ে বাইন্ধরা। মেয়েটি অনুতপ্ত হয়ে বলল, আমি সবার কাছে ক্ষমা চাইছি দাদুর হয়ে, আসলে ওনার মাথায় কিছু সমস্যা আছে তো, তাই আমরা কাজ খুঁজতে যখন বের হই তখন সকালে ফাসামুদ্দিন খানকে ইশারা করে বলল, ওনাকে দেখে দাদুর পাগলামি আরও বেড়ে যায়। আমার দাদার কথা ওনার মনে পড়ে যায়। আসলে আমার দাদা ওনাকে ফেলে বিদেশ চলে গেছেন, সেই থেকে মাথায় সমস্যা, সাথে এখানে আমাদের কেউ নেই আর না আছে আমাদের পরিবার, তাই কাজ খুঁজতে বেরিয়েছি। আবারও ক্ষমা চাইছি আপনাদের থেকে। এই বলে মহিলাটির হাত ধরে বের হতে যাবে, তখনই নাজুয়া খান পেছন থেকে ডাকলেন, দাঁড়াও মেয়ে। মেয়েটি দাঁড়ালো। নাজুয়া খান বললেন, তুমি আর তোমার দাদু আমাদের এখানেই থেকে যাও, আমাদের কাজের জন্য মানুষ দরকার। মেহেরিনের মেয়েটির মায়াবী মুখটা দেখে বড্ড মায়া হলো। সে বলল, এখানেই থেকে যাও, তাছাড়া এখানে। নূরজাহান বিবি চোখ পাকিয়ে তাকালেন মেয়ের দিকে। কি বলছে তারা? এই এই কি কইতাছিস তোরা? এই পাগল বেডিরে এইখানে কিছুতেই আমি রাখতে পারবো না। নাজুয়া খান মাকে বললেন, দেখুন, আপনি হাইপার হবেন না আম্মা। উনি মাত্রই মানসিক ভারসাম্যহীন, আর মেয়েটিকে দেখছেন কতটা মায়াবী। তাছাড়া এভাবে যদি বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজের সন্ধান করে, কোথায় কখন কুনজরে পড়বে হিসেব নেই। সেদিক থেকে ভালো এখানে থাকুক।
তাছাড়া ভাই ভাবিরা আসছেন, ওনাদের কাজের সাহায্যের জন্য মানুষ লাগবে এমনিতেই, তাই ওরা এখানে থাকবে স্টাফ কোয়ার্টারে। বোনের কথায় যুক্তি দেখে ফায়াজ খান, নেওয়াজ খান ও নৌশদ খানও রাজি হলেন, সাথে তাদের বউরা। নূরজাহান বিবি কিছু না বলে এর আগে ভেতরে চলে গেলেন। এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ফয়সামউদ্দিন খান নাতনি নাতনিদের বিদায় জানিয়ে তিনিও ছুটলেন নূর বানুর পেছনে। উনি বেশ বুঝতে পারছেন নূরজাহান বিবি রেগে আছে। তারপর সকলের সম্মতিতে মেয়েটি আর তার দাদুর নূরমহলে থেকে গেল। অতঃপর সকলকে বিদায় নিয়ে মেহনুররা গাড়ির কাছে গেল। ফারিস তার ড্রাইভিং সিটে গিয়ে বসল, পেছনে বসলো ফারিন আর মিরান। বিপত্তি ঘটল মেহনুরের। কোথায় বসবে সে? সকলের করা নিষেধ, সে গাড়ি চালিয়ে যাবে না। এর মধ্যে তার হাতে ব্যান্ডেজ, ব্যথায় সে স্টিয়ারিংও ঘোরাতে পারবে না। তাই অন্য গাড়ির পেছনে বসতে যাবে। দরজা খুলতেই তখনই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো মারুয়া, নিহান, মেহরিন। সামনে আগে থেকে মাহির আর ফারহান বসে আছে। মেহনুর রাগে কিছু বলতে নিয়েও বলল না। এদের একটা কেউ এখন বোমা দিয়ে উড়ালেও নড়াতে পারবে, সেটা সে ভালো করেই জানে। মাহির দাঁত গেলিয়ে হেসে বলল, ফারিস ভাইয়ের গাড়িতে জায়গা আছে, ওইখানে চলে যা বোন। এই বলে গাড়ি টান দিল। মুহূর্তেই হাওয়া হয়ে গেল নীলু আর মেহনুরকে রেখে। বাধ্য হয়ে গিয়ে গেল ফারিসের গাড়ির কাছে। ফারিস স্টিয়ারিংয়ে হাত রেখে সব কিছু এতক্ষণ পর্যবেক্ষণ করছিল নীরবে। মেহনুরকে আসতে দেখে তার ঠোঁটে বাঁকা হাসি ফুটল। মেহনুর কথা না বলে পেছনের দরজা খুলতেই দ্রুত নীলু উঠে বসল। বসে দাঁত কেলিয়ে হাসলো, কারণ তার বাবা এত সাহস নেই যমদূতের সাথে সামনে বসার। রাগে মেহনুরের ইচ্ছে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়তে। সাথে সাথে ঠাস করে দরজা লাগালো। এখন তাকে সামনে বসতে হবে এই চেঙ্গিস খানের সাথে। সে দরজা খুলছে না, তাই দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসে নিজে থেকে দরজা খুলে দিল। তবে মুখের অভিব্যক্তি স্বাভাবিক, দৃষ্টি তার সামনে। মেহনুর বিড়বিড় করে ফারিসকে বুকে গিয়ে বসলো সামনের সিটে। তবে এতক্ষণেও গাড়ি ছাড়ছে না দেখে তেজে কণ্ঠে ফারিসকে বলল, গাড়ি ছাড়ছেন না কেন? গাড়ি ছাড়ার অনুমোদন এনে কি দিতে হবে? ফারিস রেগে ধমক দিয়ে বলল, শাট আপ, নো মোর ওয়ার্ডস। এটা আমার গাড়ি, তাই চুপচাপ থাকবে, আন্ডারস্টুড? নিজের গাড়িতে বসিয়ে খোটা দিচ্ছেন, তাহলে আমার হাতে কফি ফেললেন কেন? মেহনুরও তেজ নিয়ে বলল। ফারিস ব্রু কোচকে বলল, তুই হাত রাখলি কেন? মেহনুর ভাবল কি বলবে এই লোকের সাথে, কথা বলাই বেকার। ফারিস মেহনুরের থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, বিয়ে না করে জেলে যাওয়ার ইচ্ছে আমার নেই, তাই সিট বেল্টটা বেঁধে ফেলুন ম্যাডাম, দয়া করে। না হলে আপনার গুণধর বাপ আমাকে মেয়ের অ্যাক্সিডেন্টের অপরাধে জেলে ঢুকাবেন। মেহনুর হতভম্বা। কি নির্লজ্জ এ লোক, কি সুন্দর নিজের বিয়ের কথা বলছে এভাবে, অথচ দেখে মনে হবে ভাজা মাছ উল্টেও খেতে জানে না। মেহনুর সিট বেল্ট লাগাতে লাগাতে বিড়বিড় করে বলল, অসভ্য লোক। ফারিস সাথে সাথে মেহনুরের দিকে ঝুঁকে সিট বেল্ট কেড়ে নিয়ে সেটা লাগাতে লাগাতে ফিস ফিস করে হাসকি স্বরে বলল, অসভ্যতা কি আর কয় প্রকার, সেটা আর দেখাতে দিলে কই। এই বলে সরে গিয়ে গাড়ি স্টার্ট দিল। এদিকে মেহনুর নির্বাক, হতভম্বা। সে কি বলবে, ভাষা হারিয়ে ফেলল। ফারিস মেহনুরের মুখ দেখে আড়ালে ঠোঁট কামড়ে হাসল। দুপুর তখন 2টো বাজে। নাজুয়া খান মাত্রই কোর্ট থেকে বেরিয়েছেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, চোখে সানগ্লাস, হাতে ফাইল। একবার ঘরের দিকে তাকাচ্ছেন, আবার আশেপাশে দেখছেন। দুপুর তখন 2টো বাজে। নাজুয়া খান মাত্রই কোর্ট থেকে বেরিয়েছেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, চোখে সানগ্লাস, হাতে ফাইল। একবার ঘরের দিকে তাকাচ্ছেন, আবার আশেপাশে দেখছেন। তখনই ওনার সামনে একটি পুলিশ জিপ এসে থামল। নাজুয়া খান পিছিয়ে গেলেন কয়েক পা। সহসা ওনার ভ্রু কুঁচকে এলো। তখনই জিপ থেকে নেমে এলো পুলিশের পোশাক পরিহিত একজন পুরুষ। ঠোঁটে লেগে আছে মুগ্ধকর হাসি। নেমে চোখের সানগ্লাস এক হাতে খুলে সামনে এগিয়ে আসছেন রাজেন চৌধুরী। নাজুয়া খান তা দেখে তিনি মুখ বেঁকিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলেন। তা দেখে রাজেন চৌধুরী হালকা হেসে ওনার পেছনে হাত ভাঁজ করে রেখে বললেন, আরে ও লয়ার ম্যাডাম, একা যাবেন না প্লিজ। এই অভাবী মানুষটাকে ফেলে বউয়ের অভাবে যে শুকিয়ে মরে যাচ্ছি আমি, এই বিচার আমি কাকে দেব বলুন তো? নাজুয়া খানের পা থামল। তিনি পেছনে ঘুরে বললেন, আপনি মরেই যান, আপনার বাঁচতে হবে না। রাজেন চৌধুরী হেসে সামনে এগিয়ে এলেন। ওনার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, মরে তো গিয়েছি সে কবেই বউ। বুকে হাত দিয়ে বললেন,
তোমার এই রূপের আগুনে সারখার হয়ে পুড়ে মরেছে। এই বলে অসহায় হয়ে তাকালেন। ওনার মুখ দেখে নাজুয়া খানের বেশ হাসি পাচ্ছেন। তিনি নিজেকে স্বাভাবিক রেখে বললেন, খবরদার আমাকে বউ ডাকবেন না, আমি কারো বউ নই। এই বলে ওনাকে পাশ কাটিয়ে সামনে পা বাড়ালেন। রাজিন চৌধুরী ওনার পেছু পেছু যেতে যেতে বললেন, কি আর করব, বউ তো আমি ডাকতে চাই না, আমি তো আমার বাচ্চার আম্মু ডাকতে চাই, কিন্তু সেটা তো হতে দিচ্ছ না। নাজুয়া খান চেঁচিয়ে বললেন, অসভ্য লোক, আমি আপনার নামে কমপ্লেন করব। একজন অন ডিউটি পুলিশ অফিসার রাস্তায় মানুষকে টিজ করছেন। রাজিন খান চড়ে হেঁটে নাজুয়া খানের পাশে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, 15 বছর ধরে অসভ্যতা আটকে রেখেছি বউ, তাও তোমার সামনে এই একটু একটু অসভ্যতা ট্রেলার দেখাচ্ছে। তুমি চাইলে কিন্তু ফিলিং দেখানোর ব্যবস্থা খুব শীঘ্রই করে ফেলবো। নাজুয়া খান লজ্জায় মরি মরি অবস্থা। এই লোকের মুখে কি কিছু আটকায় না? তিনি ওনাকে সামনে রেখে কটমট করে বললেন, সরুন, রাস্তা ছাড়ুন, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। রাজিন চৌধুরী বললেন, হু কেয়ার্স, তুমি না হলেও আমি ইন্টারেস্টেড। এবার বলো, কবে আসতে চাইছো আমার ঘরে? আর পারছি না বউ, 15টা বছর ধরে জ্বলে পুড়ে মরছি, বাধ্য হয়ে তোমার জিদের কাছে হার মেনেছি। তোমার বাবা ভাই এবার তো ফিরেছেন, এবার আর জিদ করো না প্লিজ। শেষের কথাগুলো বেশ সিরিয়াস হয়ে বললেন রাজিন চৌধুরী। আসলেই তিনি কাতর হয়েছেন, এতটা বছর ধরে ভালোবাসার মানুষকে চেয়েও কাছে না পেয়ে। নাজুয়া খান কিছু না বলে পাশ দিয়ে ওনার গাড়ি আসতেই চলে যাচ্ছিলেন। তা দেখে রাজিন চৌধুরী নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছেন। এই মানুষটা যে ওনার বড্ড প্রিয়, তবে না পারছেন নিজের করতে, না পারছেন বোঝাতে। কি করবেন তিনি? তখনই নাজুয়া খান গাড়িতে বসতে বসতে বললেন, বেনারসিটা যেন গর্জিয়াস না হয় ডিএসপি সাহেব। এই বলে মুহূর্তেই ধুলো উড়িয়ে চলে গেলেন। এদিকে রাজিন চৌধুরী সেখানেই দাঁড়িয়ে আছেন। কি বলে গেল ওনার প্রিয়তমা? তার মানে কি? হঠাৎ বিদ্যুতের মতো একটা ঝলকানি খেলে গেল তার মস্তিষ্কে। বেনারসি শাড়ি মানেই তো খুশিতে লাফিয়ে উঠলেন প্রিয়তমা এত বছরে রাজি হওয়ায়। তিনি সাথে সাথে ওনার এক সহকারীর নাম্বারে কল করে বললেন, আজমল 10 কেজি মিষ্টি এনো, থানার সবাইকে খাওয়াও, আমি এখনই আসছি। ঢাকায় পৌঁছতে সন্ধ্যা নেমে এসেছে। পূর্বাকাশে দিনের শেষ লালচে আভা তখনও লেগে আছে, কিন্তু চারপাশে দ্রুত অন্ধকার কারো হচ্ছে। শহরের ব্যস্ত রাস্তাগুলোই হেডলাইট আর নিয়ন আলোর খেলা শুরু হয়ে গেছে, আর গাড়ির জ্যামে মিশে থাকা অজস্র হর্ন যেন জানান দিচ্ছে তারা এখন ঢাকা মহানগরীর বুকে। রাস্তা ধরে আপন গতিতে গাড়ি ছুটছে। সামনে কার্ডের একটি গাড়ি, তারপর মাহিরদের গাড়ি, তারপর ফারিসের, আর তার পেছনে আরেকটি কার্ডের গাড়ি, যা মূলত ফারিসের সুরক্ষার জন্য। যেহেতু বোনরা সাথে আছে, তাই ফারিস ড্রাইভার দিয়ে গাড়ি চালাবে না, সেটা সে চায় না। তাই প্রত্যেকে নিজেরাই ড্রাইভ করছে। 4টে গাড়ি সারি বেঁধে আপন গতিতে ছুটছে। মাহির আপন মনে গাড়ি চালাচ্ছে, পেছনে তার বাদর ভাই বোনেরা ঝিমুচ্ছে। কিছুক্ষণ আগেই গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া শেষে আবারও রওনা দিয়েছে তারা। এর মধ্যে এক একজনের অবস্থা খারাপ। তখনই মাহিরের ফোন বেজে উঠল। ড্যাশবোর্ডের ওপর থেকে এক হাতে ফোন নিয়ে স্ক্রিনে ওঠা নাম দেখে ভ্রু গোটালো সে। এদিকে রিংটনের আওয়াজে মেহরিন বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে? ফোন তুলছো না কেন ভাইয়া? না তুললে সাইলেন্ট করে রাখো। ফারহান নিজের ফোন থেকে চোখ সরিয়ে মাহিরকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ফোন তুলছে না কেন? এদিকে মাহির বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে চেয়ে বলল, মেরি ফোন করছে বলেই চোখ মুখ বিকৃত করল। মেরি নাম শুনে ফারহান আর মেহরিনও ভ্রু কুচকালো। এক ছেঁচড়া মহিলা, তাদের বাবার ফ্রেন্ডের মেয়ে, মাহিরের বিজনেস পার্টনার। আসলে মাহির একজন ফ্যাশন ডিজাইনার, তার নিজের ব্র্যান্ড আছে এবং সেও নিজের ব্র্যান্ডের মডেল, এবং তাতেই তার বিজনেস পার্টনার হিসেবে নিয়েছিল এই মেরিকে। মেরিও মডেল। তবে গত কয়েক বছর ধরে এই মেয়ের আচরণ পাল্টে গেছে। এক কথায় গায়ে পড়া স্বভাবের। সে মাহিরকে ভালোবাসে, প্রপোজও করেছে, তবে মাহির বারবার রিজেক্ট করে দিয়েছে। শুধু বিজনেস পার্টনার বলে এত বছর যাবৎ এই মেরে নাকামি সহ্য করছে। নূরমহলে যাওয়ার আগে বলে গিয়েছিল সে চীন যাচ্ছে কাছে, তাই এই কদিন নিশ্চিন্তে ছিল। সে দীর্ঘশ্বাস ছাড়ল। একটার পর একটা কল আসছিল। মাহির জানে যতক্ষণ রিসিভ করবে না ততক্ষণ
এই ছেঁচড়ামি থামবে না। বিরক্ত হয়ে বলল, এই মেয়েকে নিয়ে আয়, আর পারছি না। বলেছি আমি চীন যাচ্ছি, তাই এতদিন জ্বালাইনি। এখন যদি জানে বাংলাদেশে আছি, তাও ঢাকায়, সাথে সাথে চলে আসবে। ফারহান আর মেহরিনের দিকে তাকিয়ে বলল, কি করবে এখন? হঠাৎই মেহরিনের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে মাহিরকে বলল। তুমি তাড়াতাড়ি রিসিভ করো। মাহির অসহায় হয়ে বলল, কিন্তু মেহরিন আবারও তারা দেখিয়ে বলল, উফ ভাইয়া, কোনো কিন্তু নয়, তুমি রিসিভ করো, বাকিটা আমি সামলে নেব। এই বলে মারুয়াকে কোনো দিয়ে গুঁতো দিল। মারুয়া তাকাতেই চোখ দিয়ে ইশারা করল। মারুয়া বুঝলো মেহরিন কি বোঝাতে চাইছে। সে ইশারায় ওকে জানালো। মেহরিন ভাইকে বলল, আর ভুলেও বলো না তুমি বাংলাদেশে, বরং এখনো চীনে আছো তাই বলো। মাহির এবার ফোন রিসিভ করলো। লাউড স্পিকারে রেখে ফোনে ড্যাশবোর্ডের উপর রাখলো। ওপাশ থেকে মেরির নাকা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ ডার্লিং, কোথায় তুমি বেবি? তোমাকে না দেখে দেখে আমি অস্থির হয়ে যাচ্ছি বেবি, তাড়াতাড়ি ফিরে এসো। মাহিরের রাগ উঠছে এই মেয়ের কথা শুনে। 26 থেকে 27 বছরের তামরা ছেলেকে এই মেয়ে বেবি বলছে। মন তো চাইছে থাপড়ে সোজা করে দিতে। সহসা নিজেকে স্বাভাবিক করে জবাব দিল, আমার আসতে আরও দেরি হবে, আমি এখনও চীনে আছি। এদিকে মেহরিন আর মারুয়া একে অপরের দিকে চেয়ে হেসে চেঁচিয়ে বলতে শুরু করলো। মেহরিন বলছে, চিং চ্যাং চ্যাং চাং ছ্যা, চিং চিং চুং ক্যাং কিং পং। মারুয়া নিজের হাসি চেপে রেখে মেহরিনের সাথে বলতে লাগলো, চিং চিং চুং চাং চাং চুং চুং চ্যাং চু। নেহান তাদের প্ল্যান বুঝেছে। সে নীরবে ঠোঁট কামড়ে হাসছে। এদিকে মাহির ফারহান তাদের এইসব দেখে হতভম্ব হয়ে একে অপরের দিকে বিস্মিত নয়নে চেয়ে আছে। মাহিরের ফোন থেকে মেরি বলছে, এই কি, কারা তোমার সাথে বেবি? তুমি চাইনিজদের সাথে কোথায় যাচ্ছ? মাহিরের ধ্যান ভাঙল। সে তাড়াতাড়ি ফোন কানে নিয়ে বলল সে তাদের সাথে মিটিংয়ে আছে। বলেই কল কেটে দিল। এদিকে ফারহান একই ভঙ্গিতে বসে সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মাহিরেরও একই অবস্থা। তারা একে অপরের দিকে চেয়ে কিছুক্ষণ পর উচ্চস্বরে দুজনেই হেসে উঠল। তাদের হাসি দেখে বাকিরাও হাসল। মেহরিন প্রাউডভাবে জামার কলার উঁচু করে বলল, দেখলে তো, দ্য গ্রেট মেহরিনের আইডিয়া কভু বিফলে যায় না। মাহির হেসে বলল, হ্যাঁ মেরি মা, লা জবাব হে। ফারহান কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করল, বাদুদের যত সব বাদরামি আইডিয়া। ফারিসের গাড়িতে পিংপতন নীরবতা। মিরান ফোনে ফ্রি ফায়ার খেলছে। তার পাশে নীলু আর ফারিন টুকটাক কথা বলছে। ফারিস নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। তখনই চোখ গেল মেহনুরের উপর। আরামে ঘুমোচ্ছে সে। মাথা গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে জানলার দিকে। তাই ফারিস এক হাতে মেহনুরের মাথার পেছনে হাত দিয়ে সিটের মাঝ বরাবর রাখল। সাথে মেহনুরের মাথা পেছন থেকে এক হাত দিয়ে ধরে রাখলো যাতে জানলায় গিয়ে পারি না খায়। চেয়ে দেখলো এই শুভ্র পরীকে। বাইরের নিয়ন আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার মায়াবী মুখশ্রী। এই ঘুমন্ত অবস্থায় তাকে এতটাই স্নিগ্ধ লাগছে যা জেগে ওঠার পর সহসা তেজস্বী রূপ নিবে। এই ধূসর রানীকে এখন মনে হচ্ছে কত শান্ত। যে মেয়েটা জেগে উঠলে এত রণচণ্ডী হয়ে ওঠে। এসব ভেবে ফারিস হাসল নিঃশব্দে। হেসেও ভাবেই মেহনুরকে ধরে রেখে ড্রাইভে মনোযোগ দিল। রাত তখন 12টা। শীতল রাতের গভীরতা নেমে এসেছে চারপাশে। ঢাকা শহরের বুকে রাত 12টা হলেও এই নির্দিষ্ট বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পিংপতন নীরবতা। শুধু বাইরের রাস্তায় দু একবার ভেসে আসা গাড়ির মৃদু শব্দ সেই নীরবতা ভাঙছে। এর মধ্যেই নির্ঝর দ্রুত পদক্ষেপে ভেতরে প্রবেশ করল। সে হাঁপাতে হাঁপাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার। শাহনারভিক পাটোয়ারি সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন। এক হাতে তার রেড ওয়াইনের গ্লাস, অন্য হাতে তার সেই গোল্ড দিয়ে ইগলের লোগো খোদাই করা ভ্যাপটি। নির্ঝর স্যারের জবাব না পেয়ে নিজের মতো বলতে লাগলো, স্যার, কারো খোঁজ এখনো মেলেনি, তবে জানা গেছে সবাই দেশ ছেড়ে পালিয়েছে, তবে একজন পালাতে পারেনি। এয়ারপোর্ট থেকে আমাদের গাড়িটা ধরে এনেছে, তবে এ তো মারার পরেও সে মুখ খুলেনি। কি করবে এখন স্যার? শাহান চোখ খুলে তাকালো। তার চোখ মুখ ভয়ঙ্কর লাল। ফর্সা মুখশ্রী তীব্র ক্রোধে লাল হয়ে আছে। উঠে গিয়ে পাশে রাখা বন্দুক নিয়ে ট্রিগার করে নির্ঝরের মাথায় ধরল। রাগে হিসিয়ে সে হুঙ্কার ছাড়ল,
কি করব, শব্দটা শাহান আরবিক পাটোয়ারি ডিকশনারিতে নেই। আরেকবার এই শব্দ বললে এখনই মাথার খুলি উড়িয়ে দেব। নির্ঝর ভয় ঢুকিল। সে কি করবে? তাকে পারমিশন না দিলে কি করবে সে? শাহান কিছু না বলে পাশ কাটিয়ে গড় করে নিচে নামছে। নির্ঝর বুঝলো তাকে এখন গাড়ি বের করতে হবে। গাড়ি গিয়ে থামলো এক সেকেলে পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে। রাত তখন গভীর, চারপাশ কাজ ছমছমে পরিবেশে ঢাকা। বিদ্যুৎহীন নিস্তব্ধ সেই স্থানে পুরনো লোহার আর তেলকালের স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ বাতাস ভারী করে তুলেছে। আকাশের মেমান চাঁদের আলো ফ্যাক্টরির ভাঙা দেয়ালার জংধরা যন্ত্রপাতির ওপর পড়েছে, যা এক অশুভ ভয়ঙ্কর ছায়ার সৃষ্টি করেছে। এখানকার নীরবতা এতটাই গভীর যে ভেতরে যে কোনো পৈশাচিক ঘটনা ঘটছে তা যেন কেউ টের পাবে না। নির্ঝর গাড়ি থেকে নামল। নেমে পেছনের দরজা খুলে দিতেই কালো ওভারকোট পরিহিত এই সোঠাম দেহের অধিকারী মানবটি বেরিয়ে এলো। চোখে আগুনের লেলিহান শিখার মতো তীব্র ক্রোধ। ভেতরে প্রবেশ করতে কারো গোঙা নির্চাপা আর্তনাদ ভেসে আসছে, যা চারপাশের পরিবেশ ভারী করে ফেলেছে আর গা ছমছমে করে তুলছে এই তীব্র আর্তনাদ। নির্ঝরের পেছন পেছন শাহান বুটের কটকট আওয়াজ করে দাঁড়ালো। তার গার্ডরা একটি ছেলেকে দুহাত দুটো খাম্বায় বেঁধে দাঁড় করিয়ে রেখেছে। ছেলেটির মুখ থ্যাতলানো, টপ টপ করে সারা শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দেখে বোঝা যাচ্ছে তার ওপর কী প্রকার অত্যাচার করা হয়েছে। ভ্যাপেটান দিয়ে শাহান সামনে গিয়ে দাঁড়ালো। ছেলেটির সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। ছেলেটি অস্পষ্ট স্বরে ভাঙা ভাঙা গলায় বলল, জল জল চাই একটু। শাহান পৈশাচিক হাসি হাসল। হেসে নির্ঝরকে কিছু ইশারা করলো। নির্ঝর গার্ডদের ইশারা করতে গার্ডরা দুহাত শিকল থেকে ছাড়িয়ে নামালো। ছেলেটির হাঁটুতে বেশ মারা হয়েছে, তাই ঠিকমতো দাঁড়াতে পারছে না। নিথর দেহ তার। সে হাঁটু গেড়ে শাহানের সামনে মাথা নিচু করে বসল। শাহান ঠান্ডা স্বরে বলল, জল চাই। ছেলেটি ওপর নিচ মাথা নাড়ালো। শাহান বাঁকা হাসল। নির্ঝর একটি জলের বোতল এগিয়ে দিল শাহানের হাত বাড়াতেই। জলের বোতল নিয়ে ছেলেটির দিকে ঝুঁকে বাড়িয়ে দিল। ছেলেটি ঢক ঢক করে খেয়ে নিল সম্পূর্ণ পানি। শাহান পেছনে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসল। ভ্যাপে টান দিয়ে আবারও বলল, বুঝলি, আমি মানুষটা খুবই নিকৃষ্ট। জল খেয়েছিস এই ভেবে আমায় আবার ভালো ভাবিস না। এখনও বলছি, বাঁচতে চাইলে বলে ফেল, কে তোদের এসব করিয়েছে, কে সাহস দিয়েছে শাহান আরবিক পাটোয়ারির কলিজায় হাত দিতে। শুধু নামটা বলে ফেল। ছেলেটি হাসল, উচ্চ স্বরে হাসল। হেসে অস্পষ্ট স্বরে বলল, এই জান নিয়ে নিলেও কখনোই তুই জানতে পারবি না। এতক্ষণে যেন শাহানের রাগ বাড়ল। সে এতক্ষণ ধৈর্য ধরে সংবরণ করে রেখেছিল, তবে এবার আর সম্ভ্রম হলো না। রেগে উঠে দাঁড়ালো। পাশে আংরাতে গরম হতে থাকা লোহার রড সেখান থেকে তুলে নিয়ে ছেলেটির এক হাতে ঢুকিয়ে দিল। ছেলেটি গগন ভেদিয়ে আর্তনাদ করে উঠল। মাটিতে লুটিয়ে পড়তে শাহান আরও রড তার পায়ে ঢুকিয়ে দিল। ছেলেটি ব্যথায় চেঁচিয়ে যাচ্ছে সমানে। শাহান ভ্যাপে টান দিয়ে পা দিয়ে ছেলেটির গলায় চেপে ধরল। লাস্টবার বলছি, বলে ফেল, এখনও কিন্তু বাঁচার চান্স আছে। বলে ফেল, কে তোদের পাঠিয়েছে। ছেলেটি থুতু ফেলল। হেসে মুখের রক্ত থু করে ফেলে বলল, মেরে ফেল, তাও তোকে বলবো না জানু। আর বলতে পারল না। তার আগেই শাহান গরম রডের ছ্যাঁকা দিল ছেলেটিকে। হুঙ্কার দিয়ে বলল, বাস্টার্ড ব্লাডি বিষ, এক্ষুনি বল, না হলে। থেমে নির্ঝরকে ইশারা করতেই ল্যাপটপের স্ক্রিনে একটি ভিডিও প্লে করে ছেলেটির সামনে ধরল, যেখানে একটি চেয়ারে হাত পা বাঁধা তার বোন। পাশে কিছু গার্ডরা লোভাতুর দৃষ্টিতে চেয়ে আছে। তাদের শুধু আদেশের অপেক্ষা, কিন্তু ঝাঁপিয়ে পড়তে সময় লাগবে না। ছেলেটি এবার কান্নায় ভেঙে পড়ল। আর্তনাদ করে বলল, বলছি আমি বলছি, তাও আমার বোনের কোনো ক্ষতি করিস না। শাহান ভ্যাপে টান দিয়ে পা দিয়ে গলায় আর একটু জোরে চাপ দিতেই ছেলেটি বলল, আমাদের করতে ডে ভিলা বল। এইটুকুই বলতে পারলো না, তার আগেই কোত্থেকে একটি গুলি এসে ছেলেটির বুক ঝাঁঝরা করে ফেলল। মুহূর্তেই ছেলেটির প্রাণ পাখি উড়াল দিল। শাহান ক্রোধান্বিত হয়ে আশেপাশে তাকালো কে করেছে সেটা বোঝার জন্য। তখনই দেখলো একটি কালো পোশাক পরিহিত অবয়ব ছুটে যাচ্ছে। শাহান সেদিকে ইশারা করতেই সব গার্ডরা সে অবয়বটির পেছনে ছুটল। নির্ঝর সব গার্ড বাইরে বের হতেই অবয়বটি বাইকে উঠতে উঠতে হাতে থাকা একটা মিনি বোমা ছুঁড়ে মারল গার্ডদের দিকে। সাথে সাথেই গার্ড মাটিতে আহত হয়ে লুটিয়ে পড়ল। তা দেখে অবয়বটি বাঁকা হেসে মুহূর্তেই চলে গেল ধুলো উড়িয়ে।
নির্ঝর ফিরে এসে শাহানকে বলতেই শাহান উন্মাদের ন্যায় চিৎকার করে উঠল। ডেভিলা ডেভিলা ডেভিলা, আই উইল কিল ইউ। এই বলে একটি চাপাতি নিয়ে উন্মাদের ন্যায় ছেলেটির নিথর দেহকে কুপিয়ে টুকরো টুকরো করতে লাগলো। পুরো শরীর মুখ রক্তে ভরে গেছে। শাহান উঠে পাশে চাপাতিটা ফেলে বিড়বিড় করে বলল, আই উইল ফাইন্ড ইউ ভেরি সুন বেবি। পরের দিন সকাল হয়েছে। ঢাকার এই অভিজাত এলাকার আবহাওয়া স্নিগ্ধ ও শীতল। ভোরের নরম আলো জানলার কাজ ভেদ করে বাড়ির ভেতরে এসে পড়েছে। ভোরের পাখির মিষ্টি কিচিরমিচির আর বাইরে ঝিরিঝিরি পাতার শব্দ এক শান্তিদায়ক পরিবেশ সৃষ্টি করেছে। রাতভর যাত্রার ক্লান্তি কাটিয়ে সবাই যেন নতুন দিনের জন্য তৈরি। মেহরিন তৈরি হয়ে ধীর পায়ে নিচে নামল। সে আজ কলেজে যাবে। নিজের চেয়ার টেনে ডাইনিংয়ে গিয়ে বসলো। পুরো টেবিল ফাঁকা। টেবিলটি আধুনিক কাচের, চকচকে আর মসৃণ, কিন্তু এখন নীরব। কাল জার্নি করে ফেরায় সকলে ক্লান্ত, তাই যে যার রুমে এখনও ঘুমোচ্ছে। বড়রাও কেউ নেই, তাই কেউ বকবেও না। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। মেহরিন তাড়াতাড়ি যাবে, তাই সকালে উঠেছে। তাদের বাড়ির কাজের মেয়ে নাস্তা বানিয়ে দিয়ে গেছে, তাই খাচ্ছে মেহরিন। এদিকে নাস্তা খাচ্ছে, সাথে ফোনে তার হিডেন ক্রাশের রিলস দেখছে। বরাবরই তার দৃষ্টি আটকায় তার ক্রাশের গলায়। সেখানে একটি সিলভার চেইন আর তাতে খোদাই করা একটি লায়ন ফ্রেস প্যান্ডেন্ট। এরকম লকেট সে আগে কোথাও দেখেনি আজ পর্যন্ত। তার এই লোকায়ত মানবকে কেন যেন অন্য সবার থেকে আলাদা মনে হয়। এমন নয় যে তার থেকে সুদর্শন কেউ নেই, তবে এই মানুষটাকে দেখলে আলাদা অনুভূতি হয়। এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছিল সে পুরোপুরি পরিপাটি হয়েই নিচে নেমেছে। মাথায় হিজাব, পরনে কলেজ ড্রেস, পায়ে স্নিকার্স। মেহরিন খাচ্ছিল, চোখ গেল সিঁড়ির দিকে। তখনই দেখলো মেহনুরও তৈরি হয়ে এসেছে। সে ভার্সিটিতে যাবে। মেহনুর আসতে দেখে সাথে সাথে ফোন লুকিয়ে ফেলল। মেহরিনের এই থমথমে মুখ মেহনুরের চোখে এড়ায় না। সে সন্দেহজনিত কণ্ঠে চোখ গোল গোল করে জিজ্ঞেস করল, কি লুকাচ্ছিস যে এভাবে চোরের মতো চেহারা বানিয়ে রেখেছিস? মেহনুর নিজেও এসে একটা চেয়ার টেনে বসলো। নিজের প্লেটে নাস্তা সাজাতে সাজাতে মেহরিনকে বলল, আমার জন্য রাস্তা উল্টো হয়ে যায় জানিস না? রফিক চাচাকে ডাকলে তো হয়। এই বলে সে খেতে লাগলো। মেহরিন খাবার শেষে উঠতে উঠতে বলল। মেহনুর ছোট করে জবাব দিল, আচ্ছা অপেক্ষা কর। মেহরিনও বসলো। বসে আপুর খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম দিচ্ছে ফারহান। আজ থেকে সে নিজেদের অফিসে যাবে। বাবার করা আদেশ, যতদিন ওনারা ফিরছেন না ততদিন ফারহান ও মাহির যেন ঢাকার অফিস সামলায়। তাই আজ থেকে তারা জয়েন হবে। ফারহানের এসবের প্রতি আগ্রহ কোনোদিনই ছিল না। তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সে চান্সও পেয়েছিল, রাইট আর্ম ফাস্ট বোলাররাও ছিল, তবে ফায়াজ খানের পছন্দ নয়। সেই জেদের বশে বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল তাকে তার স্বপ্ন। সে ফর্মাল গেট আপে তৈরি হয়ে নিল। সাদা শার্ট, গ্রে ব্লেজার স্যুট। সামনের শার্টের কলার কাছে তো বোতাম খোলা, যার দরুন ফর্সা লোমশহীন বুক উন্মুক্ত। ঘাড় ছোঁয়া চুলগুলো সেট করা, হাতে রিস্ট ওয়াচ। 5 ফুট 11 ইঞ্চির এই সুঠাম বলিষ্ঠবান দেহি যুবককে কোনো প্রিন্স চার্মিংয়ের চেয়ে কম লাগছে না, যার পার্সোনালিটিতে বরাবরই মেয়েরা পাগল। ফারহান একবার নিজেকে ভালো করে দেখে নিল। তারপর বিছানার ওপর থেকে ফাইলটা নিয়ে ধীরে ধীরে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে নিচে নামলো। ফারহান ডাইনিং টেবিলে নেমে এসে বসলো নাস্তা করার জন্য। তৎক্ষণাৎ ফারিসও নেমে এলো। আজ তার প্রেস কনফারেন্স আছে। রাজিন চৌধুরীও আসবেন। মূলত বর্তমান এমপির নির্মম অবস্থা, তাতে পুলিশ ফোর্সের সামনে নির্বাচনে আরও নিরাপত্তা বাড়ানো, এইসব বিষয় নিয়ে প্রেস কনফারেন্স। ফারিসের পরনে শুভ্র পাঞ্জাবি পাজামা। পাঞ্জাবির হাতা গুটিয়ে ধূপধাপ পা ফেলে নেমে নিচের চেয়ার টেনে বসল। সার্ভেন্টরা খাবার সার্ভ করে দিচ্ছে 2 ভাইকে। টেবিলের পিং পতন নীরবতা ভেঙে ফারহান বলল, ভাইয়া, শাহজাহান পাটোয়ারির উপর কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানা গেছে? ফারিস আপন মনে চামচের টুংটাং আওয়াজ করে খাচ্ছে। প্রতি উত্তরে কিছু না বলে শুধু তাকালো ফারহানের দিকে। সে মৃদু হাসলো, আবারও খাওয়ায় মনোযোগ দিল। ফারহান জবাব না পেয়ে আবার বলল, তবে যাই বলো, একদিক দিয়ে ভালোই হয়েছে। পাটোয়ারিদের ক্যাসিনোর এই অবৈধ ব্যবসা, সাথে ফার্টিলাইজারের আড়ালে স্মাগলিং, এই সব কিন্তু ধ্বংস হয়েছে। ফারিস চোখ তুলে ফারহানের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, পাপ পাপ কেউ ছাড়ে না। এই বলে বাঁকা হেসে বিড়বিড় করল, ধ্বংসলীলা সবে তো শুরু।
ফারহান কিছু না বলে খেয়ে উঠল, সাথে ফারিসও উঠল। দুই ভাই একসাথে বের হলো বাড়ি থেকে। ফারিসের ড্রাইভার গাড়ির দরজা খুলতেই ফারিস ভেতরে বসল, সাথে চোখে সানগ্লাস পরল। ফারহানকে সেও নিষেধ করলো যাতে বাইক নিয়ে না গিয়ে বাড়ির গাড়ি নিয়ে যায়। তবে ফারহান মানতে নারাজ, তার এইসবে ভালো লাগে না। বাইক তার ইমোশন, তাই তার প্রাণ প্রিয় হাফ বউ মানে বাইক তাতেই যাবে। তাদের দেখে হেলাল গেট খুলে দিল। ফারিসের গাড়ি বের হতেই দেখলো মেহনুর আর মেহরিন বের হয়েছে তাদের গাড়ি নিয়ে। তারা চারজন একে অপরের দিকে তাকালো। মেহনুরের হাতের অবস্থা এখন কিছুটা ভালো, তাই সে ড্রাইভ করতে পারছে। তা দেখে ফারিস তাদের আড়ালে ঠোঁট কামড়ে হাসল। মেহনুরের চোখাচোখি হতেই ভ্রু কুচকে মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল,